ওকে। তো মোটামুটি সবাই কানেক্ট হয়ে গেছে অলমোস্ট। হ্যাঁ। তো আমরা যেটা করব এখন, আমি একটা স্ক্রিনশট আপাতত নিয়ে নেই। হ্যাঁ। ওকে। আচ্ছা, কারো কি জানা আছে ইন্টারনেট আসলে কিভাবে তৈরি হয়েছিল, কিভাবে আবিষ্কার হয়েছিল? গল্প কারো মনে আছে? জি না স্যার। ওকে। কেরিয়ার গ্রোথ, তারপর স্টার্টিং স্যালারি, এই বিষয়ে যদি কিছু বলতেন। ওকে, গ্রেট রাফি। ঠিক আছে, খুব ভালো একটা কোশ্চেন। এরকম আরো যদি কারো মনে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং নিয়ে কোনো কোশ্চেন থাকে তাহলে বলবেন, অবশ্যই আমি এই অ্যান্সার গুলা করার চেষ্টা করবো আর কি। ঠিক আছে। সো আপনি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করেন, হুম, আপনি যদি বাংলাদেশের প্রেক্ষাপটটা চিন্তা করেন যে না, আমি বাংলাদেশেই থাকবো, বাংলাদেশেই আমি জব করব, বাংলাদেশেই আমার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে আমি কেরিয়ারটা গ্রো করব, তা আমি বলবো যে বাংলাদেশে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে কেরিয়ারের গ্রোথ অনেক ভালো। ঠিক আছে, অনেক ভালো। এবং এখানে কিন্তু অনেক অপরচুনিটিস গুলো আছে। আপনি এখানে, আমি কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে আপনি যদি স্টার্ট করতে পারেন তাহলে কিন্তু স্যালারি গ্রোথ অনেক বেশি ভালো। তো এখানে আমি আপনাকে জাস্ট কিছু ক্রাইটেরিয়া বলি। যেমন একটা জায়গা আছে আপনার আইএসপি। হ্যাঁ, আপনি স্টার্টিং পয়েন্ট আপনার হতে পারে আইএসপি। আইএসপি মানে কি? এটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। তা আপনার বাসায় যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করেছে সেটা একটা আইএসপি। হ্যাঁ। এবং আমি যেটা বলেছি যে আপনি যার কাছ থেকে নিয়েছেন সেটা কিন্তু লোকাল আইএসপি মেবি। ঠিক আছে। তা একটা হচ্ছে লোকাল আইএসপি আর একটা হচ্ছে ন্যাশন ওয়াইড আইএসপি। তা আমি কিছু কিছু জায়গাগুলা বলবো যে জায়গাগুলাতে আপনার স্টার্ট করতে পারেন, এবং স্টার্ট করলে কি, কেমন আপনার স্টার্টিং স্যালারি হতে পারে, রাইট? এবং কোন কোন কোম্পানিগুলোতে স্টার্ট করলে স্যালারি কেমন হবে। ফার্স্ট অফ অল, আপনার যদি এই লোকাল আইএসপি তে ধরেন ওইরকম সুযোগ কম, আপনার ন্যাশন ওয়াইড আইএসপির কথা যদি আমি বলি, হ্যাঁ, এক্ষেত্রে আপনি ধরেন আমরার কথা বলতে পারেন। হ্যাঁ। তারপরে লিঙ্ক থ্রি নামের একটা কোম্পানি আছে, তার কথা বলতে পারেন। হ্যাঁ, এরপরে আপনি এডিএন টেলিকম আছে, টেলিকম, এদের কথা বলতে পারেন। তারপরে আপনি ইন্টার ক্লাউড, তারপরে আপনি, আমি যদি আরো বলি, অগ্নি, তারপরে হচ্ছে আর্থ অনলাইন, তারপর হচ্ছে বোল, এইরকম। আমার মনে হয় যে দুই চার, দুই তিনশো, 200, 150, 200 তো হবেই আইএসপি গুলো। ঠিক আছে। এই ক্ষেত্রে আপনি যদি জব স্টার্ট করেন, ধরেন আপনি একজন ফ্রেশার, একজন গ্রাজুয়েট, অথবা আপনি একজন ডিপ্লোমা, রাইট? তা আপনি যদি একজন বিএসসি ইঞ্জিনিয়ার হন এবং আপনি অ্যাজ এ ফ্রেশার এই কোম্পানিগুলোতে যদি জয়েন করেন, তাহলে আপনার স্যালারি হতে পারে 18K থেকে স্যালারি আপনার 30K হতে পারে। ঠিক আছে, অনেক ক্ষেত্রে আপনার 30K দেয় না। আপনি ধরেন 25K আপনি ধরতে পারেন যে 18,000 থেকে 25,000 আপনার এটা স্টার্টিং হতে পারে। ঠিক আছে। এরপরে আপনার ফোনের অ্যালাউন্স, তারপর হচ্ছে লাঞ্চ ফ্যাসিলিটিস ট্যাটিস এগুলো থাকবে, এটা আপনার অ্যাসাইড। কিন্তু এই ক্ষেত্রে আপনি, এটা যদি আপনি বিএসসি হন, একজন বিএসসি ইঞ্জিনিয়ার হন, তাহলে আপনি স্টার্টিং 18 থেকে 25 করতে পারেন। এটা আইএসপির ক্ষেত্রে আমি বলছি, রাইট? আবার এই আইএসপি তেই আপনি যদি বিএসসি ইঞ্জিনিয়ার না হয়ে আপনি যদি ডিপ্লোমা হন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি যদি এই আইএসপি গুলোতে আপনি যদি জব স্টার্ট করেন, তাহলে আপনার স্যালারি হতে পারে 15K থেকে রাফলি আপনার 18, 20 দিতে চায় না। ঠিক আছে। আবার আপনি যদি নন টেকনিক্যাল হন, ঠিক আছে, নন টেক হন, কিন্তু আপনি নেটওয়ার্কিং পারেন এবং
একটা এক্সাম আছে এখানে, সিসিএনএ, হ্যাঁ, সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট। সিসকো, আমি যে নামটা বললাম, এই সিসকো হচ্ছে নেটওয়ার্কিং জগতে যত ধরনের ডিভাইস ক্রিয়েট হয় নেটওয়ার্কিং এর, হ্যাঁ, সেটাকে, ওই ডিভাইস গুলাকে আমরা আসবো, সেটাকে রাউটার বলে, সুইচ বলে, হ্যাঁ, তারপরে ফায়ারওয়াল বলে, হ্যাঁ, এইগুলো কিছু ডিভাইস আছে। এই ডিভাইস গুলার কিন্তু জায়েন্ট বলতে পারি আমরা। তো এই সিসকো কোম্পানি, এই কোম্পানি কিন্তু একটা সার্টিফিকেশন করে, রাইট? এটা সার্টিফিকেশনের একটা ভ্যালু আছে। এটা আর আপনার হচ্ছে এখন বর্তমানে এটা করতে গেলে আমার মনে হয় $300 লাগে আপনার, এটা করতে যদি যান, রাইট? না করেও আপনি জব পাবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না যদি আপনি ভালো করে শিখতে পারেন। তবে এইটা যদি আপনি করেন, তাই এটা হচ্ছে কিন্তু গ্লোবালি রিনন্ড একটা সার্টিফিকেশন। আপনি যদি ইউএসএ চলে যান, ইউএসএ তে যেও কিন্তু আপনি এই সার্টিফিকেট দিয়ে আপনি ওখানে জব স্টার্ট করতে পারবেন, রাইট? তো আমি যে জায়গাতে ছিলাম, যে আপনি যদি নন টেকনিক্যাল কোনো একজন হন এবং আপনার যদি এই এক্সামটা দেয়া থাকে, রাইট, তাহলে আপনাকে তারা দেবে। কারণ আপনি জানেন বাংলাদেশে নন টেকনিক্যালদেরকে একটু মানে অবজ্ঞা করে এখনো। কিন্তু এটা কতদিন, 2 থেকে 3 বছর আপনাকে হয়তো একটু কম স্যালারি দিয়ে রাখবে, কিন্তু 2 থেকে 3 বছর পরে সে কিন্তু কোনো কোম্পানি আপনাকে জিজ্ঞেস করবে না যে আপনার ব্যাকগ্রাউন্ডটা কি, আপনি কি আর্টস না কমার্স। আপনার কাজ দেখবে, আপনার সিভি দেখবে, আপনার প্ল্যাটফর্ম দেখবে, দেখে আপনার ইন্টারভিউ হবে। এবং এই সেক্টর গুলোতে আমি বলি আপনাকে, এই সেক্টর গুলোতে আপনার বিডি জবসে বা বিভিন্ন জব প্রোভাইডিং ওয়েবসাইটের চেয়ে ইন্টারনাল নিয়োগ অনেক বেশি হয়। ঠিক আছে, যার কারণে আপনি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার অথবা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার অথবা আইটি ইঞ্জিনিয়ার হন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনার সোশ্যাল কমিউনিকেশন, যেটা এই কমিউনিকেশনটাকে আপনাকে বিল্ড আপ করতে হবে, এটাকে আপনাকে বেশি করতে হবে, রাইট? যত ধরনের আপনার জবের প্ল্যাটফর্ম গুলো আছে, যেমন আমাদের এইখানে আমি যদি বলি জবের প্ল্যাটফর্ম খুব পপুলার জব প্ল্যাটফর্মটা কি, আমার লিঙ্কডইন, রাইট? এই লিঙ্কডইনে আপনি যদি অ্যাক্টিভ হন, রাইট, আপনি এখন, আমরা এই কোর্সগুলা করব, রাইট? এই কোর্সগুলা আমরা যখন করব, এই কোর্সের প্রত্যেক দিন আপনি যে জিনিসগুলা শিখবেন, ওই জিনিসগুলা যদি আপনি গুছায়ে বাংলায় হোক ইংলিশে হোক আপনি যদি লিঙ্কডইনে লিখতে পারেন যে আমি এই রকম একটা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং এ কোর্স করতেছি, আজকে আমি টপিক এ শিখলাম, এই যে আপনি যদি কন্টিনিউয়াসলি একদিন 2 দিন পর পর আপনি যদি এটাকে দিতে থাকেন, আপনি দেখবেন এই কোর্সটা শেষ করার আগেই আপনার কাছে জবের জন্য কোনো না কোনো একটা নক চলে আসবে যে ভাই আপনি কি চাকরি ও তারাই বলবে যে আপনি কি চাকরি করতে ইচ্ছুক কিনা, বা আপনার আমরা একটা ভ্যাকেন্সি আছে, আমি, বা আপনি লিঙ্কডইনেই একটা জবের ভ্যাকেন্সি দেখলেন, আপনি অ্যাপ্লাই করলেন, আপনাকে ইন্টারভিউর জন্য ডেকে দিল, বা আমরাই বললাম যে অমুক জায়গাতে একটা ভ্যাকেন্সি আছে, আপনি চলে যান, রাইট? তো এটা একটা ফ্যাক্ট ছিল। তা আমি নন টেকনিক্যাল নিয়ে কথা বলছিলাম। নন টেকনিক্যাল কেউ যদি হয়, সেক্ষেত্রে ওখানে আপনাকে 12 থেকে 15 কে তে স্টার্ট করতে হবে আপনাকে, ঠিক আছে? এটা আইএসপির ক্ষেত্রে আমি বলছি, ওকে? আপনি এরকম 12 থেকে 15 হাজারে আপনি স্টার্ট করতে পারেন। এক্ষেত্রে আপনি কি করবেন, এখানে 1.5 থেকে 2 বছর আপনি এখানে জব করবেন, রাইট? এখানে আপনি থাকবেন 1.5 টু ম্যাক্সিমাম 2 ইয়ার্স, রাইট? এই 2 ইয়ার্স থাকার পর আপনি চেঞ্জ করবেন। সাপোজ আপনার 2 বছর পর আপনি ধরেন শুরু করেছেন, অ্যাভারেজ আপনি 15 থেকে শুরু করেছেন, 2 বছর পর আপনার 20-20 কে স্যালারি হয়েছে, রাইট? আপনি এই 2 বছর পরে আপনি যখন অন্য একটা সুইচ করবেন, আপনি 50 টু 55-এ যাবেন। অর্থাৎ আমি যদি আরো ন্যারো ডাউন করি, তাহলে 45 টু 55 অথবা 60। যদি আপনি নলেজেবল হন, আপনি যদি অ্যাকচুয়ালি আপনি কাজ যদি শেখেন এবং আপনি এই কাজগুলাকে আপনি যদি করতে পারেন, তাহলে কিন্তু আপনার 2য় বছরের পরই আপনার স্যালারি কিন্তু 45 টু 60 হবে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? এরপরে, কারণ আপনি তখন আইএসপি তে থাকবেন না, আপনি আইএসপি থেকে বের হয়ে আপনি হয়তো সলিউশন প্রোভাইডে চলে যাবেন, না হলে কোনো ব্যাংকে চলে যাবেন, রাইট? যতগুলা ব্যাংক আছে আপনার, এই ব্যাংকগুলোতে কিন্তু আপনি এই কাজ করলে আপনাকে কিন্তু মানে খুবই রেয়ার আপনাকে অফিসিয়ালি এক্সাম দিয়ে আপনার চাকরি হবে। আপনাকে একটা সিভি নেবে, সিভিতে আপনার ইন্টারভিউ নিয়েই কিন্তু আপনার চাকরি হয়ে যাবে, রাইট? তো এই ক্ষেত্রে কিন্তু এই ফ্যাসিলিটিস গুলো আছে, রাইট? তা আপনি আইএসপি বাদ দিয়ে আপনি হয়তো কোনো কর্পোরেট অফিসে চলে যাবেন, অথবা আপনি কোনো
সলিউশন প্রোভাইডে চলে যাবেন, ওই যে টেক ভ্যালি নেটওয়ার্কস বা এই ধরনের আমি যে ইয়াগুলা বললাম আর কি। হ্যাঁ, আরো বড় বড় কোম্পানিগুলো আছে। এই কোম্পানিগুলোতে আপনি যখন যাবেন তখন কিন্তু আপনি 45 to 60 ড্র করবেন, এবং ওখানেও আপনি কি করবেন, আপনি 2 বছর, মানে এই নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং এর জবে আপনি 2 থেকে 3 বছর যদি কোনো জায়গাতে বেশি থাকেন, তাহলে আপনার গ্রোথ কিন্তু থেমে যাবে। আপনি আবার এই যে এখানে যদি, যে কোম্পানিতে গেছেন এই কোম্পানিতে আপনি 2 বছর যদি থেকে, সাপোজ আপনি 45-এ জয়েন করেছিলেন, 2 বছর শেষে আপনার 55 হয়েছে আর কি, রাইট? আপনি 55 পর্যন্ত আসতে পারছেন। এখানে আপনি 2 বছর থাকার পরে আপনি আবার যখন একটা জাম্প দেবেন, এই জাম্পে আপনি নিয়ার অ্যাবাউট 90, আরো যদি কোনো ভালো কোম্পানিতে আপনি যেতে পারেন, মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোতে, সেক্ষেত্রে আপনি 110-20-এও আপনি যেতে পারবেন। ঠিক আছে, এটা আমি মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোর কথা বলছি। কিন্তু এইখানে থেকে আপনি যদি অন্য আরেকটা ভেন্ডরেও মানে যান, সাপোজ আপনি টেক ভ্যালিতে ছিলেন, টেক ভ্যালিতে আপনি আইএসপি তে ছিলেন, সাপোজ যে কোনো একটা আইএসপি তে এডিএন এ ছিলেন অথবা আমরা নেটওয়ার্কসে ছিলেন, সেখানে আপনি 20 পাইতেন, 2 বছর ওখানে চাকরি করলেন, 2 বছর 2.5 বছর চাকরি করার পরে আপনি সাপোজ আপনি টেক ভ্যালি নেটওয়ার্কসে চলে আসছেন, রাইট? আপনি টেক ভ্যালিতে যখন আসবেন, ওখানে আপনি যদি 20 পেয়ে থাকেন, এখানে আপনি আসবেন 45 to 50 নিয়ে আসতে পারবেন আপনি। আবার এই যে টেক ভ্যালিতে আপনি 45 to 50 নিয়ে থাকলেন, এইখান থেকে ধরেন আপনি আবার ঠাকরালে চলে গেলেন, একই ধরনের কোম্পানি, রাইট? অথবা ওমেগাতে চলে গেলেন, একই ধরনের কোম্পানি, অথবা এইরকম অন্য আরেকটা কোম্পানিতে চলে গেলেন, আপনি কিন্তু এই 45 থেকে একবারে লাভ দিয়ে আপনি কিন্তু 85 to 90-তে চলে আসতে পারবেন। ঠিক আছে, আবার আপনি যদি এখান থেকেই এই টেক ভ্যালি থেকেই আপনি যদি অন্য একটা কোম্পানিতে যান, মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি আরো বেশি গ্রোথ করতে পারবেন আর কি। ঠিক আছে, আবার আপনি ধরেন এডিএন এ ছিলেন বা টেক ভ্যালিতে ছিলেন, এডিএন এ ছিলেন, তারপরে টেক ভ্যালিতে ছিলেন, 4 বছর হয়ে গেল বা 5 বছর হয়ে গেল, এখান থেকে আপনি যখন ব্যাংকে যেতে চাইবেন, তখন কিন্তু আপনাকে হয়তো সিনিয়র অফিসার হিসেবে নিয়ে নেবে। সেটার জন্য আপনার কোনো ধরনের রিটেন এক্সাম দেওয়া লাগবে না, আপনি শুধুমাত্র ভাইবা দেবেন, ইন্টারভিউ দেবেন আর কি। ঠিক আছে, আর আপনার যদি 5 বছরের উপরে থাকে, হয়তো আপনার সিক্স সিক্স ইয়ার্স আপনি এখানে জব করেছেন, তখন কিন্তু আপনি এসপিও হিসেবে, সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবেও কিন্তু আপনি যেতে পারবেন, অথবা পিও হিসেবেও আপনি যেতে পারবেন কোনো একটা ব্যাংকে, যে কোনো ব্যাংকে আইটি ডিপার্টমেন্টে আপনি প্রিন্সিপাল অফিসার হিসেবে অথবা সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে আপনি যেতে পারবেন। আপনি যদি ভালো নেটওয়ার্কিং জানেন, কাজ পারেন, এবং আপনি যদি লিঙ্কডইনে রেগুলার অ্যাক্টিভ থাকেন, সোশ্যাল অ্যাক্টিভ গুলাতে থাকেন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি এই অবস্থায় আসতে পারবেন। আবার আপনি যদি ধরেন আপনি এখন নেটওয়ার্কিং কোর্স করলেন, কোর্স করার পরে আপনি সিসিএনএ দিলেন, সিসিএনএ দেওয়ার পরে আপনি মনে করলেন যে না, আপনি বিদেশ চলে যাবেন, আপনি কি করলেন, আপনি অ্যাব্রোড স্টাডির জন্য, আপনার হায়ার স্টাডির জন্য, আপনি হয়তো এমএসসি করার জন্য অথবা পিএইচডি করার জন্য আপনি বিদেশ চলে গেলেন, রাইট? আপনি বিদেশ চলে গেলে, আপনি এমএসসি করতে গেলে আমাদের বাংলাদেশ থেকে যারা যায় তারা আলটিমেটলি করে কি, তারা নিজের খরচটা চালানোর জন্য অড জব গুলা করে, রাইট? হয়তো কোথাও ওয়েটারের কাজ করছে, হ্যাঁ, অথবা কোনো স্টোরে কাজ করছে, অথবা হ্যাঁ ফুড ডেলিভারির কাজ করছে, রাইট? অনেকে কিন্তু এরকমও জব পাওয়া যায় না। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি এখন এটা কোর্স করলেন, কোর্স করার পরে আপনি সিসিএন এক্সামটা দিয়ে দিলেন, সিসিএন এক্সামটা দেওয়ার পরে আপনি মনে করলেন যে আপনি বাইরে যাবেন পড়াশোনা করার জন্য, আপনি চলে গেলেন এমএসসি করতে চলে গেলেন, রাইট? আপনি বিলিভ করবেন না, আপনার যদি এই নেটওয়ার্কিংটা আপনার জানা থাকে, আপনি ওখানে এই নেটওয়ার্কিং এর উপরে আপনি কিন্তু জব করতে পারবেন। ঠিক আছে, এবং সেখানে আপনি 20 to 30 বা 20 to 25 ডলার করেও কিন্তু আপনি পার আওয়ার ইনকাম করতে পারবেন। আবার আপনি চিন্তা করলেন যে না, আমি এখানেই থাকছি, আমি কাজ করছি, এদিকেও কাজ করছি, আপনি কি করছেন, আপনি ধরেন ফাইবারে অথবা ফ্রিল্যান্সিং এর যে অ্যাকাউন্ট গুলো আছে, সেখানে আপনি একটা অ্যাকাউন্ট খুলে আপনার পাশাপাশি জবের পাশাপাশি আপনি ফ্রিল্যান্সিং এর অ্যাকাউন্ট গুলো আপনি খুলে নিলেন, সেক্ষেত্রেও আপনি এখান থেকেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন, রাইট? সো বেসিক্যালি আপনি যদি কোডার হতে চান বা কোডার নাও হতে চান, আপনি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা সিএসসি তে পড়াশোনা করে থাকেন, হ্যাঁ, আর আপনি যদি চান যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার না করে আমি সফটওয়্যারিং লাইনে না করে আমি নন কোড একটা জব করব, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হচ্ছে বেস্ট অপশন। এখানে আপনি 7 থেকে 8 বছরে আপনি 7-8 বছর আমি মানে ম্যাক্সিমাম বললাম,
এর মধ্যে আপনি কিন্তু 5 থেকে 6 বছরের মধ্যে কিন্তু আপনি 6 ডিজিট ক্রস করবেন। ঠিক আছে, আপনি যদি আরো ভালো করতে পারেন, আপনি যদি ভালো জানতে পারেন, আপনি যদি নেটওয়ার্কিংটাকে আরো সুন্দরভাবে নিতে পারেন, এই আপনার 6 থেকে 7 8 বছরের মধ্যে আমাদেরই ম্যাক্সিমাম আছে যারা 2 থেকে 2.5 আপনার হচ্ছে 1000 K ড্র করে আর কি, 2 থেকে 2.5 লাখ টাকাও স্যালারি আছে যারা ড্র করছে। অনেক কোম্পানি আছে এখানে। ঠিক আছে, স্টিল বাংলাদেশে জব জব করছে আর কি। ঠিক আছে, আর 6 7 বছরের মধ্যে আপনার মানে 1.5, এটা অনেক বেশি আমি বলি নাই আর কি। সেক্ষেত্রে আপনার ডেডিকেশন থাকতে হবে। আপনি গদগদা যদি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হয়ে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো লাভ হবে না। সেক্ষেত্রে আপনি 6 7 8 বছরেও দেখবেন 6 ডিজিটও আপনার ক্রস হচ্ছে না। ওকে, তো এই হচ্ছে আমার মোটামুটি একটা জাস্ট আইডিয়া। এটা শুধুমাত্র একটা সেক্টরের কথা বললাম। ঠিক আছে, এই ক্ষেত্রে আপনি এই কোর্স করার পরেই আপনি ব্যাংকেও আপনি আইটি হিসেবে আপনি জয়েন করতে পারেন। ঠিক আছে, তো আমরা আস্তে আস্তে আমরা প্রত্যেক দিন একটা একটা করে সেক্টর নিয়ে আমরা পড়াশোনাও করব, প্লাস 10 মিনিট আমরা এই সেক্টর গুলা নিয়েই আমরা আলোচনা করব যে কোন সেক্টরে কিভাবে আপনি জব পেতে পারেন, রাইট? তো এটা আমরা ইন ফিউচারে কথা বলবো। এর রিলেটেড আরো কারো কোনো কোশ্চেন থাকলে আপনি বলতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে? জি না স্যার, এই বিষয়ে কথা নাই। ওকে, তাহলে আর এই রিলেটেড কারো কোনো কোশ্চেন নাই? ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখন কি করব, দেখেন ইন্টারনেট সর্বপ্রথম। এক্সকিউজ মি, জি জি। সরি একটু ইন্টারাপ্ট করলাম। একটা জিনিস আসলো, যারা নেটওয়ার্কিং মানে এক্সপার্ট, হ্যাঁ হ্যাঁ। তাদেরকে কি সাইবার সিকিউরিটি এই জিনিসটাও কি মানে একই সাথে? মানে আসলে এটা একটু কনফিউজ আর কি। নেটওয়ার্ক এক্সপার্ট আর সাইবার সিকিউরিটি এক্সপার্ট, ওকে, দুটা কি সেম দেখেন জিনিস? সাইবার সিকিউরিটি, হ্যাঁ, আর একটা হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটি। ওকে, তো আমরা যারা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, হ্যাঁ, আমরা কি করি, আমরা নেটওয়ার্কের সিকিউরিটি প্রোভাইড করে থাকি। দেখেন এখানে যে একটা ফায়ারওয়াল আছে আর কি, আমরা এটা কোর্সেই আমরা দেখবো যে আসলে ফায়ারওয়ালটা কি। ওকে, তো সাপোজ আপনি নর্মাল কথাতেই আমি যদি বলি যে আমার ফায়ারওয়ালটা আমি এভাবে বলি যে সাপোজ আপনি একটা ব্যাংকে যাচ্ছেন। ওকে, অথবা আমি যদি বলি যে আপনি এয়ারপোর্টে গিয়েছেন, আপনি কোথাও ফ্লাই করবেন, আপনি এয়ারপোর্টে গিয়েছেন, রাইট? তো এই এয়ারপোর্টে আপনি কিন্তু আপনার চেকিং ছাড়া আপনি কিন্তু ঢুকতে পারবেন না, রাইট? তা এই জায়গাতে আপনার এয়ারপোর্টে যে চেকিং, এই চেকিংটাই হচ্ছে ফায়ারওয়াল, রাইট? এটা কিন্তু কাইন্ড অফ সিকিউরিটি। এটা কার সিকিউরিটি? এটা হচ্ছে হিউম্যানের সিকিউরিটি, রাইট? ফিজিক্যাল সিকিউরিটি। একটা মানুষ যাচ্ছে, সে তার মানুষের সাথে সে কোনো অবৈধ জিনিস সে নিয়ে যাচ্ছে কিনা, রাইট? এটা আমি সিকিউর করলাম, যে আমার চেক করে নিলাম সিকিউরিটি। এইরকম আপনি যখন ইন্টারনেট ইউজ করছেন, আপনি যখন ফেসবুক ইউজ করছেন, রাইট, এই ফেসবুকটা আপনি ইউজ করছেন, আসলেই কি আপনি ফেসবুক সার্ভারে আপনি যেতে পারছেন কিনা, আপনার এই ফেসবুক সার্ভারের কথা বলে আপনি আরো অন্য কোনো হ্যাকারের সাইডে চলে যাচ্ছেন কিনা, রাইট? এই জিনিসগুলা আমরা এই নেটওয়ার্ক সিকিউরিটি দিয়ে, ফায়ারওয়াল দিয়ে করে থাকি। অর্থাৎ আপনি যদি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হন, তাহলে আপনি নেটওয়ার্ক সিকিউরিটি এক্সপার্ট, এটা আপনি বলতে পারেন, রাইট? আবার যদি চলে আসেন সাইবার সিকিউরিটি, আপনি যদি নেটওয়ার্ক সিকিউরিটিটা বুঝেন, রাইট, সেক্ষেত্রে নেটওয়ার্ক সিকিউরিটিতে আপনি যে টার্মগুলা ইউজ করবেন, ওই টার্মগুলা কিন্তু আপনার সাইবার সিকিউরিটিতে ইউজ হবে। আলটিমেটলি সাইবার নেটওয়ার্ক সিকিউরিটি হচ্ছে সাইবার সিকিউরিটি একটা ছোট্ট একটা পার্ট। ওকে, সাইবার সিকিউরিটি যদি 100 হয়, রাইট, এখানে নেটওয়ার্ক সিকিউরিটি আপনার আমরা বলবো 20%। ঠিক আছে, 20% হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটি। বাট এই নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার পড়তে যে যে প্রোটোকলটা আপনি ইউজ করবেন, এই প্রোটোকল হচ্ছে IP/TCP/TCP/IP। এটা আমরা পড়বো, এটা বলবো কিভাবে, এটা কি আইপি প্রোটোকল না কি প্রোটোকল, এগুলা নিয়ে আমরা আপনাদের কোনো টেনশন করার দরকার নেই। একেবারে পানির মতো এগুলা আমরা পড়বো, একেবারে পানির মতো সহজ হবে ইনশাল্লাহ, সমস্যা নাই। তো এই যে টিসিপি আইপি প্রোটোকল, হ্যাঁ, এই টিসিপি আইপি প্রোটোকল আপনি সাইবার সিকিউরিটিতেও পড়বেন,
নেটওয়ার্ক সিকিউরিটিতেও পড়বেন, ইভেন দো নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হতে গেলেও কিন্তু আপনি এটা পড়বেন, রাইট? তা এখানে আপনি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং এ যে আপনি যদি ভালো করে এই প্রোটোকল গুলা পড়তে পারেন, তাহলে আপনি অল্প কিছু দিন সময় দিয়ে আপনি সাইবার সিকিউরিটি এক্সপার্ট কোর্সটাও করে বা আপনি পড়াশোনা করে আপনি সাইবার সিকিউরিটি এক্সপার্টও হতে পারবেন। ঠিক আছে? তা মুদ্রা কথা হচ্ছে যে নেটওয়ার্ক নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার বা নেটওয়ার্ক সিকিউরিটি এবং সাইবার সিকিউরিটি একই জিনিস না। একই জিনিস ইন সেন্স আপনি আরো একটু পড়াশোনা করে আপনি সাইবার সিকিউরিটি কোর্সটা করে বা সাইবার সিকিউরিটি নিয়ে আপনি একটু পড়াশোনা বাড়িয়ে আপনি সাইবার সিকিউরিটি এক্সপার্টও হতে পারবেন। আবার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার যদি আপনি হন, তাহলে আপনি সাইবার সিকিউরিটির দিকে আপনি ধরেন 2 ধাপ এগিয়ে থাকবেন। ওকে? হ্যাঁ, নেটওয়ার্ক রিলেটেড মাস্টার্স প্রোগ্রাম অবশ্যই আছে। আপনি যদি গুগল করেন, রাইট, আপনি যদি গুগল হ্যাঁ করেন যে, ভাইয়া। জি বলেন, বলেন কে বলতে চাচ্ছেন। দেখেন এখানে জাস্ট গুগল করলেই হবে, এবং এগুলোতে কিন্তু আপনি অনেক কম্পিটিশন কম পাবেন, রাইট? দেখেন 8 ইনস্টিটিউট অফারিং মাস্টার ডিগ্রি কম্পিউটার, রাইট? এই যে মাস্টার অফ নেটওয়ার্কিং অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, চার্লস স্টার্ট ইউনিভার্সিটি। ওকে? তা আপনি চাইলে আপনি বাইরে কিন্তু এই নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং এর উপরে পড়াশোনা করতে যান, আপনি কিন্তু করতে পারবেন। এবং আমি বলবো আপনি যদি পড়াশোনা করতে জানো, অবশ্যই আপনি এই নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং কোর্সটা আপনি করে যান, আপনি কোথাও বিফল হবেন না। ওকে? আপনার কিন্তু এই সময়টুকু, আমি বলবো আপনার এই সময়টুকু কখনোই নষ্ট হবে না, আপনি যদি এই নেট আমাদের এই কোর্সটা, হ্যাঁ, আপনি কয়েক মাস আপনি করে যান, আপনি দেখবেন আপনি যদি সেক্ষেত্রেও আপনি মাস্টার্সও করতে যান, আপনি এই ক্ষেত্রে বেনিফিটেড হবেন, রাইট? এখানে দেখেন যে কোর্স গুলা করাবে, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা কিন্তু এখানে করাবো। ঠিক আছে? আর কারো কোনো ধরনের কোনো কোশ্চেন? কোর্স না, কোর্সটা আগে নিয়ে আসা যায় না? 3 মাস করা যায় না কোনোভাবে ভাই? এটা আসলে 3 মাস আহ 4 মাস অনেক লং সময় যাচ্ছে। বলতে পারছি না। এটা আপনার হচ্ছে এটা ডিপেন্ড করবে আপনাদের উপর। হ্যাঁ, আপনারা যদি রেগুলার থাকেন, হ্যাঁ, তাহলে আমরা কিন্তু এগুলো তো আরো অবশ্যই। দ্রুত আগায় নিতে পারবো, এটা কোনো সমস্যা না। আমরা ওকে। আজকে ক্লাস করব বৃহস্পতিবার, তারপরে করব আপনার শনিবার, 1 সপ্তাহ সময় পাবেন। ওই 1 সপ্তাহের মধ্যে আমাদের যে জিনিসগুলো পড়ানো হবে ওই জিনিসগুলো যদি আপনাদের ক্লিয়ার হয়ে যায়, হ্যাঁ, তাহলে আমরা কিন্তু আরো বেশি লোড দিতে পারবো আর কি। ঠিক আছে? এটা নিয়ে সমস্যা নেই। ওকে। ওকে? আপনারা যদি এটাকে সিরিয়াসলি নেন, আমরাও, মানে আমি বেসিক্যালি আমার কোনো সমস্যা হবে না। ওকে? আমি কিন্তু আপনাকে সিরিয়াস। এটা করতে পারবো। ওকে, আর এটার কারো জন্য কারো? অনেক পিছিয়ে আছি। সরি? এটার জন্য অনেক পিছিয়ে আছি, ভালো জব পাচ্ছি না। নেটওয়ার্ক সাথে জব করতেছি, বাট যায় না বলে অনেক পিছিয়ে আছি। এই যে এই এই জিনিসটাই ভাই আসলে আমাদের জানতে হবে। হ্যাঁ, একটা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হচ্ছে আপনি শুধুমাত্র ইউটিউবে আপনার, সাপোজ আমি যেটা বললাম যে আপনাকে আপনার কোম্পানি হয়তো মাইক্রোটিক রাউটার আছে, আপনি কোথায় জব করছেন জানি? অপটিমাল টেকনোলজি। অপটিমাল টেকনোলজি। এটা কি আইএসপি মনে হয় না? না না না, এটা হচ্ছে নেটওয়ার্কের ভেন্ডর। ভেন্ডর। এ কোন প্রোডাক্ট নিয়ে কাজ করছে? মানে ডিভাইস কি কি? মাইক্রোটিক আছে? জি জি, মাইক্রোটিক আছে বাসায়, একটা দুটো মাইক্রোটিক আছে অলরেডি আমার বাসায়। কাজ আচ্ছা, করি মাইক্রোটিক নিয়ে। মাইক্রোটিক, তারপরে তো কি সিসকো? সিসকো, জুনিপার, ফায়ারওয়াল। ওকে। এই যে এইগুলা কিন্তু অন্যদের ক্ষেত্রে বলছি, এগুলা কিন্তু আপনার এই কোম্পানিগুলো হচ্ছে, এগুলা কোম্পানির নাম মাইক্রোটিক, সিসকো, জুনিপার, এরা হচ্ছে এই রাউটার সুইচ ফায়ারওয়াল গুলা বানায়। আপনার আবার ওইটা মনে করেন না যে আপনার বাসায় যে রাউটার ওই রাউটারটা, আপনার কিন্তু এখানে বড় বড় রাউটার আছে আর কি, রাইট? তো যাই হোক, আপনি যে কোম্পানিতে চাকরি করছেন অপটিমাল টেকনোলজিতে, রাইট, আপনি যদি আহ এরকম আপনার অফিস থেকে যদি একটা কাজ দেওয়া হলো আর আপনাকে বলা হলো যে তুমি যাও এই মাইক্রোটিক রাউটারে, তুমি এই ক্লায়েন্টের একটা এর কনফিগার করে আসো, আপনি কি করবেন? আপনি যাবেন, শুধুমাত্র আইপি বসাবেন, একটা রাউট দেবেন, হ্যাঁ, রাউট দিয়ে আপনি
নেট কনফিগার করে দেবেন, হয়ে গেল, আপনি চলে আসলেন, ল্যানে আইপি বসালেন, ওয়ানে আইপি বসালেন, রাউট দিয়ে দিলেন, চলে আসলেন। এটা আপনি নাও জানেন, তাও আপনি গুগল করবেন বা ইউটিউব করবেন, ইউটিউব করে আপনি দেখবেন যে হাউ টু কনফিগার মাইক্রোটিক রাউটার, এতটুকু লিখলেই কিন্তু হাজার হাজার মাইক্রোটিক রাউটারের কনফিগারেশন চলে আসবে, রাইট? জি, জি, আছে। জি। তো এই চাচ্ছি জায়গাগুলোতে আরো আপার লেভেল শেখার। তো এই জায়গাগুলোতে আমরা কিন্তু আরো ইন ডিটেলসে, শোনেন, কনফিগারেশন যে কেউ করতে পারবে, রাইট? একজন নন টেকনিক্যাল কেউ যদি থাকে, যে কোনোদিন নেটওয়ার্কিং টাচ করে নাই, তাকেও আপনি যদি 2টা দিন সময় দিয়ে বলেন যে তুমি এটা কনফিগার করে দেবা, টিপিলিং রাউটার বা মাইক্রোটিক রাউটার, সে কিন্তু কনফিগার করে দিতে পারবে। কিন্তু আপনি এটা কেন কনফিগার করলেন, কিভাবে কনফিগার করবেন, হ্যাঁ, এবং এটা কনফিগার না করলে আপনার কি প্রবলেম হবে, রাইট? সেক্ষেত্রে আপনি যদি জি। এই প্রোটোকলটা জানেন, আপনি যদি টেকনোলজিটা জানেন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার কোনো ডিভাইস, কোনো কনফিগারেশন কোনো কাজে আসবে না, রাইট? আমি জাস্ট এখানে জি। আপনাদেরকে আমার ইউটিউবের একটা, যারা আপনার নেটওয়ার্কিং নিয়ে মোটামুটি কাজ করছেন, তাদেরকে বলবো আপনি হচ্ছে এটা একটু দেখবেন, যে আমি একটা ভিডিও লিঙ্কটা জাস্ট আপনাদেরকে বলবো, যে আপনারা দেখবেন, ওখানে দেখবেন যে আসলে কিভাবে আমার একটা ওয়েবসাইট আছে, ইউটিউব আছে আর কি, হ্যাঁ। এই ইউটিউবের চ্যানেল আমি আপনাদেরকে একটা লিংক দিচ্ছি, এই লিংকটা আপনারা জাস্ট এখানে আমি দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে, অথবা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, রাইট? আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। গ্রুপে দেওয়াই বেটার। হ্যাঁ, আপনি গ্রুপে নেন, এই গ্রুপে দিলেন, নিয়ে আপনার হচ্ছে এখানে একটা সুইচের একটা ভিডিও আছে, এটা একটু দেখবেন। দেখলে আপনি দেখবেন যে আসলে নেটওয়ার্কিংটা কিভাবে কাজ করছে ওখানে। হ্যাঁ, এই ভিডিওটা দেখবেন, এই যে আন্ডারস্ট্যান্ডিং সুইচিং ফ্রম বিগিনার, ওকে। ঠিক আছে? এটা দেখবেন, দেখবেন আপনার অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে আর কি। তো আমরা কিন্তু ওভাবেই পড়াশোনা করব, যে আসলে একটা টেকনোলজি কিভাবে কাজ করছে সেটা নিয়েই আমরা কাজ করব, ঠিক আছে? একেবারে ইন ডিটেলসে এবং গল্পের মতো আমরা পড়াশোনা করব ইনশাল্লাহ, আপনারা বুঝতেই পারবেন না, যাই, রাইট? আর কারো কোনো কোশ্চেন আছে ইনশাল্লাহ। কিনা? কি সাদাত ভাই যেটা বললেন, সাদাত ভাই, আমরা এখানে যে জিনিসগুলা পড়াবো আর কি, হ্যাঁ, এই জিনিসগুলা আপনি, আমি আমার যে ভিডিওতে আমি যেগুলা পড়াবো, ওই ভিডিওতে এই জিনিসটা আপনি পড়বেন, আমি এখানে ল্যাবও করাবো, এই জিনিসটা আপনি আবার প্র্যাকটিস করবেন। না পারলে এই ভিডিওটা, আমার ইউটিউব চ্যানেল আছে, এই ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেলটাও দিয়ে দেবেন, তাহলে আমরা এই সব ভিডিওগুলা ওখানে দেব, ঠিক আছে? আপনার যে যেগুলো প্রবলেম থাকবে, পরের ক্লাসে এসে আমরা এই প্রবলেম গুলাকে আবার সলভ করবো, রাইট? তো আমরা যেদিন থেকে শুরু করব, তারপরে পরের দিন থেকে কিন্তু আমাদের 1 সপ্তাহ পর পর আমরা কিন্তু আবার এক্সামও নেব, যে জিনিসগুলো পড়াবো ওইটার উপরে আমরা এক্সাম নেব। ওকে, ওকে। ঠিক আছে, ওকে। এখন আমি বলতে চাচ্ছিলাম যে আমার এই যে ইন্টারনেটের কথা, ঠিক আছে? ইন্টারনেট যে ইনভেন্টেড হইলো, এই ইনভেন্টেড আরপা নামের একটা এজেন্সি ছিল, এটা কি ইউএস আর্মি, অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট এজেন্সি। তো আগে কিন্তু আরপা নেট নাম ছিল ইন্টারনেটের, বুঝছেন? এই ইন্টারনেট হওয়ার আগে এর নাম ছিল আরপা নেট, তারপরে এটা হয়ে গেছে ইন্টারনেট, রাইট? তো অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি, এই গ্রুপটা সর্বপ্রথম 2টা লোকেশনের 2টা কম্পিউটারকে, এটা সাপোজ ধরেন এটা ঢাকার মিরপুর, এটা সাপোজ ঢাকার মিরপুর 1, এটা মিরপুর 14, সর্বপ্রথম তারা এই 2টা রাউটারকে বা 2টা পিসি কে, কম্পিউটারকে একটা কেবেলের মাধ্যমে কানেক্ট করতে পেরেছিল। এইটাই ছিল পৃথিবীর সর্বপ্রথম ইন্টারনেটের গল্প, রাইট? ইন্টারনেট আলটিমেটলি কিছুই না, রাইট? এখানে কি করা হচ্ছে ইন্টারনেটে, এখানে হচ্ছে এটা আপনার কম্পিউটার, আর এটা হচ্ছে ফেসবুকের সার্ভার, রাইট? আপনি কি করছেন, এখনো আপনার রুমে যদি 2টা কম্পিউটার থাকে, অথবা আপনি সাপোজ এটা হচ্ছে আপনার একটা মোবাইল, এটা হচ্ছে একটা আর একটা মোবাইল, এটা আপনার ধরেন ফ্রেন্ডের মোবাইল, রাইট? আপনি কি করছেন, এই মোবাইল থেকে
একটা পিকচার অথবা একটা সং আপনি এই মোবাইলে ট্রান্সফার করছেন, রাইট? এক মোবাইল থেকে আর এক মোবাইলে আপনি ট্রান্সফার, অথবা এই এক মোবাইল থেকে আর এক মোবাইলে ট্রান্সফার করছেন। এই যে ট্রান্সফার করাটা, এই ট্রান্সফার করাটাই ইন্টারনেট বস, আর কিছুই না, নাথিং এলস। আগে যখন ইন্টারনেট ছিল না তখন কি করতো, এক কম্পিউটারের জিনিস, কারণ তখন তো কম্পিউটার আবিষ্কার হয়ে গেছে, রাইট? এক কম্পিউটারের ফাইল, এক কম্পিউটারের জিনিস আর এক কম্পিউটারে নিতে গেলে ম্যানুয়ালি নেওয়া লাগতো, রাইট? ওই রকম হার্ড ডিস্ক ছিল, ওই হার্ড ডিস্ক তখন এখনকার মতো এরকম পেন ড্রাইভও ছিল না ছোট। ওই রকম হার্ড ডিস্কে করে সামহাও একটা মেকানিজমে কপি করে আর একটা জায়গায় নিয়ে যায়, ওইটাকে আবার কপি করা লাগতো, রাইট? তখন কিন্তু আপনার এইরকম স্পিডও ছিল না। হুম। তো তারা এই জিনিসটাকে কিভাবে অটোমেটিক্যালি করা যায়, এই প্রজেক্টটাই নিয়েছিল ইউএস আর্মির একটা এজেন্সি, যেটা হচ্ছে অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি। তারা কি করলো, এই রিসার্চাররা রিসার্চ করতে করতে এমন একটা জিনিস আবিষ্কার করলো যে আমরা যদি ফিজিক্যালি তখন একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটারকে কানেক্ট করে দেই, তখন এই কম্পিউটারের আমার যে কাগজপত্র, যে ফাইলপত্র আছে, এই ফাইলপত্রকে আমি এই যে কেবলের মধ্যে দিয়ে এই কম্পিউটারে আমি পাঠাতে পারবো। এটাই ছিল ইন্টারনেট আবিষ্কার। এবং এখনো আপনি যখন আপনার মোবাইল থেকে ফেসবুক ব্রাউজ করছেন অথবা আপনি গুগল ব্রাউজ করছেন, তখনও কিন্তু আপনি আপনার পিসি থেকে অথবা আপনার মোবাইল থেকে আপনি আর একটা সার্ভারের, আপনি আর একটা ফাইলকেই ডাউনলোড করছেন অথবা ফাইলকেই রিসিভ করছেন, রাইট? নাথিং এলস। এটা ফাইলের ফরম্যাট হতে পারে ভিডিও ফরম্যাট, রাইট? MP3 অডিও, MP4 ভিডিও, অথবা হতে পারে এটা কোনো ফাইল, সেই ফাইলের ফরম্যাট হতে পারে, এটা হতে পারে PDF ফাইল, রাইট? অথবা হতে পারে সেটা কি ডক ফাইল, রাইট? ওয়ার্ড ফাইল, অথবা হতে পারে সেটা এক্সেল ফাইল। আপনি এই জিনিসগুলাই করছেন, এখনো তাই করছেন আপনি আলটিমেটলি। আমি এখন বসে আমি যে ডেলিভার করছি লেকচার, আমি আলটিমেটলি একই কাজই করছি, যে আমি অডিও ফাইল এবং ভিডিও ফাইল আমি আমার পিসি থেকে, দেখেন কি হচ্ছে, এটা হচ্ছে আমার পিসি, এটা হচ্ছে আমার পিসি, রাইট? এবং এইটা হচ্ছে জুমের সার্ভার, রাইট? এই জুমের সার্ভারে আমি কানেক্ট করে আছি এই রকম ভাবে। আপনারাও এখানে কানেক্ট করে আছেন জুমের সার্ভারের সাথে। এখানে যতজন আমরা আছি সবাই কিন্তু এই জুমের সার্ভারের সাথেই কানেক্ট করে আছি। আমি যে জিনিসগুলা বলছি, এই জিনিসগুলা আপনার আমার মিডিয়ামের মাধ্যমে, আমি যেমন আমার ল্যাপটপটাও ওয়াইফাই দিয়ে কানেক্টেড, আমি যা বলছি সেটা আমার ওয়াইফাই এর মাধ্যমে, এই সিগন্যালের মাধ্যমে, রাইট, রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে আমার রাউটারের কাছে আসছে। এই রাউটার আবার কি করছে, সামহাও আমার আইএসপির সাথে কানেক্ট করে সে কিন্তু এই জুমের সার্ভার, সেটা আমেরিকায় থাকুক আর যেখানেই থাকুক, সে এই জিনিসটাকে এখানে পাঠিয়ে দিচ্ছে। এখন এই সার্ভার কি করছে, আপনারা যারা আমার এই সার্ভারের সাথে জুমের অ্যাপ্লিকেশন যখনই আপনারা ওপেন করেছেন, ও আপনাকে নিয়ে যায় এই সার্ভারের সাথে কানেক্ট করে দিয়েছে। আমি যে কথাগুলো বলছি, এটা আমার কথাগুলো এই সার্ভারের কাছে আসছে। এই সার্ভার আবার পরে কি করছে, আপনাকে দিচ্ছে প্যারালালি। যতজন আমরা এখানে 22 জন কানেক্ট করে আছি, এই 22 জনকে প্রোভাইড করছে এই সার্ভার, এটা আমার দায়িত্ব না, রাইট? একই জিনিস আমি কি করছি, আমার ফাইল, অডিও ফাইল, সেটা হতে পারে এটা হচ্ছে কি আমার MP3 এবং MP4, রাইট? আমার অডিও যাচ্ছে MP3 ফরম্যাটে এবং ভিডিও যেটা আমি পাঠাচ্ছি এটা পাঠাচ্ছি MP4 ফরম্যাটে। এটাই আমি দিয়ে দিচ্ছি এক কম্পিউটার থেকে আর একটা কম্পিউটার, সেটা হচ্ছে জুমের কম্পিউটার, সেটা হচ্ছে সার্ভার, আমরা সার্ভার বলছি ওকে। এবং এই জুমের কম্পিউটার বা সার্ভার এটা আপনার কম্পিউটার পর্যন্ত বা আপনার মোবাইল পর্যন্ত পৌঁছায় দিচ্ছে, রাইট? এতটুকুই হচ্ছে। হ্যাঁ। এখন এই জিনিসটা কিভাবে কাজ করছে, টোটাল জিনিসটা কিভাবে কাজ করছে, এই একটা এই ডিভাইস আপনার পিসি, তারপরে আমাদের নেটওয়ার্কিং এর জগতে কত ধরনের ডিভাইস আছে, রাউটার, সুইচ, ফায়ারওয়াল, রাইট, সার্ভার, তাই তারপরে আপনার হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল, লোড ব্যালেন্সার, এভরিথিং আমরা কি করব, নেক্সট যে ক্লাসটা আমাদের হবে শনিবার, ওই নেক্সট ক্লাসে আমরা কি করব, আমাদের এই ডিভাইস গুলো কি কি, এই ডিভাইস গুলোর নাম দেখব এবং এক ডিভাইস আরেক ডিভাইসের সাথে কিভাবে কানেক্ট করে, রাইট?
আমরা এইটা দেখব, এবং তার আগে আমরা একটা অ্যানালজি নেব যে আমি একজন মানুষ আরেকজন মানুষের সাথে কিভাবে কমিউনিকেট করি, কিভাবে কথা বলি, কিভাবে আমরা একে অপরের সাথে ফাইলগুলো শেয়ার করছি। এই একই ধারণাকে এই রিসার্চাররা কাজে লাগিয়ে আপনার আমার এই ফাইলটাকে, আপনার আমার কথাটাকে কিভাবে আর একটা কম্পিউটারের মাধ্যমে আর একটা ইউজারের কাছে বা আরেকটা মানুষের কাছে পৌঁছাচ্ছে, এটা একেবারে প্র্যাকটিক্যাল এক্সাম্পলে আমরা দিয়ে এটাকে আমরা শেখার চেষ্টা করব। ঠিক আছে, তা আজকে এই পর্যন্তই থাকবে। আজকে আমরা আর ক্লাসটা বাড়াবো না। নেক্সট ক্লাসে আমরা কি করব, আমাদের এই আলোচনা করব যে কিভাবে কোন কোন ডিভাইস থাকে, কি ধরনের ডিভাইস থাকে, এরপরে আমরা কোন ল্যাব, কিভাবে ল্যাব করব, হ্যাঁ, কোথায় ল্যাব করব, এই জিনিসগুলা নেক্সট ক্লাসে আমরা দেখাই দেব। দরকার হলে আমরা ল্যাবটাও একটা সেট আপ করে ছোট্ট একটা ল্যাব করে আপনাদেরকে দেখাবো যে আসলে আমরা কি করতে যাচ্ছি, এবং 4 মাস পরে আমরা কি, 4 মাস বা 3 মাস যাই থাকুক না কেন, এরপরে আমরা কি করতে যাচ্ছি, কি করতে পারবো আমরা। ওকে, তাহলে এই পর্যন্তই আজকে থাকবে। 1 মিনিটের মধ্যেই আমাদের মিটিংটা শেষ হয়ে যাবে আর কি। ঠিক আছে, তো যাই হোক, ধন্যবাদ সবাইকে যুক্ত হওয়ার জন্য। ঠিক আছে, এটা আদনান, আদনান সাহেব, আপনাকে এটা নেক্সট ক্লাসে আমরা এটার অ্যান্সার দেবো আর কি। ঠিক আছে, তাহলে কারো আরো কোনো কোশ্চেন? কোনো কোশ্চেন নাই, যেহেতু সময়ও নাই আমাদের। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। এবং এই ভিডিওটা আমরা